ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গাওর বাংলাদেশ সফরে আসার আগে থেকেই এরকম একটি গুঞ্জন চলছিল, অনেকখানি আভাস পাওয়া যাচ্ছিল যে তার এই ঢাকা সফর বিএনপি সরকারের জন্য বেশ খানিকটা বিব্রতকর হতে পারে, অস্বস্তিকর হতে পারে। তার কারণ তিনি যেসব এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে আসছেন, যেসব প্রস্তাব তিনি দিবেন বলে জানা যাচ্ছিল, সেগুলোর অনেক কিছুই বিএনপি সরকারের জন্য মানাটা অসম্ভব হয়ে পড়ার কথা। তার এই সফর যে বিব্রতকর বা অস্বস্তিকর এরই মধ্যে সরকারের জন্য হয়েছে, তারও নানান ধরনের সিমটম আমাদের সামনে উপস্থিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সফরের প্রথম দিন বৃহস্পতিবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে তার যে বৈঠক অনুষ্ঠিত হলো, তারপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সম্মানে একটি নৈশভোজের কর্মসূচি ছিল, শিডিউল ছিল। তো বৃহস্পতিবার রাতেই জানতে পেরেছিলাম যে এই নৈশভোজটি বাতিল করা হয়েছে। অপেক্ষা ছিলাম কোনো গণমাধ্যমে খবরটি আসে কিনা। আসেনি, একটি দুটি গণমাধ্যম ছাড়া আর কোনো গণমাধ্যমে এই খবরটি আসেনি। আমার চোখে শুধুমাত্র পড়েছে প্রথম আলোর একটি নিউজের, অন্য একটি নিউজের মধ্যে ছোট্ট করে এ বিষয়ে একটি তথ্য। এখানে লেখা রয়েছে যে সার্জিও গরের বাংলাদেশ সফরের প্রথম দিন সরকারি পর্যায়ে একটি আলোচনায় চূড়ান্ত ছিল, অর্থাৎ ডক্টর খলিলের সঙ্গে তার যে বৈঠক। তবে আলোচনার পর পদ্মায় নৈশভোজের কথা থাকলেও অনিবার্য কারণে সেটি হয়নি। এখানে একটি কথা বলে রাখি, কোনো বিদেশি অতিথির সম্মানে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের নৈশভোজ বা ডিনার বা ব্যাংকুয়েট এগুলো বাতিল হয়েছে কখনো আমার অন্তত জানা নেই। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে কেন ডিনার প্রোগ্রামটি বাতিল হলো? ডক্টর খলিলের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় তার যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে অপ্রীতিকর কিছু ঘটেছে, এই কারণে নৈশভোজটি বাতিল করা হয়েছে। কে বাতিল করলো? সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে? সেটি হওয়ার কথা নয়। পরিস্থিতি যত উত্তপ্তই হোক, সরকারের পক্ষ থেকে অন্তত এই অসৌজন্যতা প্রকাশ করার কথা নয়। তাহলে আমরা ধরে নিতে পারি যে সার্জিও গরি ক্ষুব্ধ হয়ে ডিনারে অংশ নিতে চাননি বিধায় ডিনারটি বাতিল হয়েছে। আমরা কোনোটি বিষয়ে নিশ্চিত নই, তবে বাতিল যে হয়েছে এটি যে একটি অস্বাভাবিক ঘটনা সেটি আমরা ধরে নিতে পারি। এবং ডক্টর খলিলের সঙ্গে সার্জিও গরের যে বৈঠক, সেই বৈঠকেও যে অস্বাভাবিক কিছু হয়েছে সে বিষয়ে আমি আপনাদের ধারণা দিয়েছি। বৃহস্পতিবার রাতেই আমি আপনাদের জানিয়েছি যে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ব্রিফিং ছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রীর, সেই সময় তার যে জেস্চার, তার যে চোখে মুখে উৎকণ্ঠা, সেগুলো স্পষ্টত ফুটিয়ে তুলছিল যে বৈঠকে যা কিছু হয়েছে নিঃসন্দেহে তার জন্য বিব্রতকর। এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলছেন না, এরকম 8 থেকে 10টি প্রশ্নের উত্তরে সরাসরি তিনি বলছেন যে না, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। এবং এর মধ্যে আবার একটু মনে করে দিই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ভারত চীন ইস্যুতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ইস্যুতে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে যে সব প্রশ্ন করা হলো সাংবাদিকদের পক্ষ থেকে, তার প্রত্যেকটির উত্তরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল সাহেব বললেন যে না, এ বিষয়ে আলোচনা হয়নি, একেবারে সরাসরি অস্বীকার করলেন। অথচ শুক্রবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গরের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক সম্পর্কে যেটুকু জানা গেছে তা হচ্ছে ভারত বাংলাদেশ মার্কিন ত্রিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করার বিষয়টি ওই বৈঠকে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও দুই কূটনীতিক খোলাখুলি মত বিনিময় করেছেন।
দীনেশ ত্রিবেদী তাদের এই বৈঠকের বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে বলেছেন, ভারত মার্কিন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় সহায়ক হবে। আমরা সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছি। বুঝুন অবস্থা। বাংলাদেশে বসে ভারত যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধির মধ্যে বাংলাদেশ ইস্যুতে আলোচনা হলো, আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে না, আমাদের অভ্যন্তরীণ ইস্যুতে, অভ্যন্তরীণ রাজনীতি ইস্যুতে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে কিংবা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কিংবা ভারত চীন ইস্যুতে নাকি কোনো আলোচনাই সার্জিও গোরের সঙ্গে হয়নি। এগুলো কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য নয়। যেহেতু তার কথাগুলো অবিশ্বাস্য, যেহেতু তিনি গোপন করতে চেয়েছেন অনেক কিছু, তাই আমরা ধরে নিতে পারি ওই বৈঠকে বিব্রতকর, অপ্রীতিকর, অস্বস্তিকর অনেক কিছুই সম্ভবত হয়েছে। ডক্টর খলিলের সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক, সেটি কথা বলছি। এবং এটিও নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে সার্জিও গোর বৃহস্পতিবার তো এলেন বাংলাদেশ সফরে। ওই দিনই চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর কি হলো, বিকাল 5টার দিকে চাইনিজ এম্বাসির ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হলো ডক্টর খলিলের সঙ্গে ইয়াও ওয়েনের যে সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাতের একটি ছবি। সৌজন্য সাক্ষাৎ তার নয়, বিশেষ একটি সভা আমরা ধরে নিতে পারি। এবং ওই স্ট্যাটাসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং দুই রাষ্ট্রের মধ্যে উদ্বেগের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। উদ্বেগ কোথায়? উদ্বেগটা নিশ্চয়ই সার্জিও গোরকে কেন্দ্র করে, এবং অবশ্যই চীন বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক, সেখানে যে যুক্তরাষ্ট্র বাগড়া দেবে, সেসব ইস্যুতেই কথা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে ওই বৈঠকে, অর্থাৎ সার্জিও গোর এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের মধ্যকার যে বৈঠক, সেই বৈঠকে আসলে কি কি বিষয় আরোপ করতে চেয়েছিল সার্জিও গোর, যেগুলো বাংলাদেশের পক্ষ থেকে মানা সম্ভব নয়। চীনের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্কটি, আগেই বলেছি যে সেটি যুক্তরাষ্ট্র মানতে চাইছে না। বিশেষ করে চীনের অর্থনৈতিক করিডোরে বাংলাদেশ যুক্ত হোক, এটি চাইছে না। এবং মার্কিন বাণিজ্য চুক্তি অনুযায়ী রাশিয়া চীনের সঙ্গে যে কোনো ধরনের চুক্তি করতে হলে আমেরিকার অনুমতি নিতে হবে, এটি এখন ওপেন সিক্রেট। একথা সত্য যে চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা রাখতেই হবে। চীন আমাদের অর্থনৈতিক জায়গা থেকে অনেক বড় অংশীদার, ঋণদাতা রাষ্ট্র হিসেবে অন্তত। এখন এই যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, সেই চুক্তিটি করেছিলেন কে? ডক্টর ইউনূস তো। এবং ডক্টর ইউনূস কাদের সম্মতিতে করেছিলেন? বিএনপি, জামাত, এনসিপি, এই দলগুলোর সমন্বয়ে। এখন এই বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে, বা বাণিজ্য চুক্তির কারণে যেসব বিষয় এখন বাধা হয়ে দাঁড়িয়ে আছে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে, রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে, যদি সেই সব জায়গা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হয়, নিঃসন্দেহে অনেক জটিলতার মধ্যে পড়তে পারে বাংলাদেশ। তবে জটিলতা যাই হোক না কেন, যেহেতু চুক্তি এই দলগুলো মিলে করেছে, দায়িত্ব এখন তাদের কাঁধেই, তাদের উপরেই। আমরা তো শুরু থেকে বলে আসছিলাম যে এই চুক্তি থেকে বেরিয়ে আসা হোক। আমরা শুরু থেকেই বলছিলাম যে এটি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার মতন একটি চুক্তি, গোলামির চুক্তি। আর বিএনপি সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন, অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির থেকে শুরু করে আরো অনেকেই বলছিলেন যে এই চুক্তিকে আমাদের শ্রদ্ধার সঙ্গে দেখতে হবে। এখন শ্রদ্ধার সঙ্গে দেখুন, কোনো সমস্যা নেই। একটি কথা বলে রাখি, যদি মার্কিন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে কোনো বিষয় বাংলাদেশের জন্য মানাটা অসম্ভব হয়ে ওঠে, এবং যদি সত্যি বিএনপি সরকার এই চুক্তি থেকে বেরিয়ে আসতে চায়, ওয়েলকাম। তবে যদি কোনো ধরনের জটিলতা এর মধ্য দিয়ে তৈরি হয়, সেটা নিরসনের দায়িত্ব অবশ্যই সরকারের। এর কোনো দায়িত্ব সাধারণ মানুষ আমরা নিব না নিঃসন্দেহে। এবং একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিক ইস্যুতে যদি পজিটিভ কিছু বলে থাকে
পজিটিভ কোনো প্রস্তাব থাকে, সেটিকে আবার আমরা সাধুবাদ জানাতে চাই। কেমন? 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বলছিল যে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেক্ষেত্রে যেমন আমরা বলছিলাম, আমি অন্তত বলছিলাম যে যুক্তরাষ্ট্র নিজের খেয়ে বনের মোষ কখনো তাড়ায় না। অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে, তারা যে এজেন্ডা নিয়ে এগোচ্ছে, তবে ওই বিষয়টিকে আমরা সমর্থন করতে চাই যে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন ঠিক এখনো যদি অবাধ ঠিক নয়, মানে ইনক্লুসিভ কোনো রাজনীতির কথা বলে থাকে, সেটিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু অন্য কিছুকে নয়। সব মিলিয়ে বাংলাদেশের জন্য সম্ভবত গত ডিসেম্বরেই যাবার কথা ছিল, কিন্তু সময় মেলেনি। তো এবার যখন জুলাইয়ে আমি একটি কনফারেন্সে মালয়েশিয়ায় যাব ঠিক করেছি, তখন নেত্রীকে বললাম যে নেত্রী, আমি একটু দিল্লি আসতে চাই। কারণ ফোনে অনেক কথা হয়, কিন্তু সবকিছু বলা যায় না, কিছু কথা সামনাসামনি বলবার দরকার ছিল। তিনি বললেন যে আসো। আমি বললাম যে আমি 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল। 12 তারিখ রবিবার হলে ভালো হয়, রবিবার ছুটির দিন। বললেন আমার তো ছুটি নেই, আমি তো প্রতিদিনই কাজ করি। যাই হোক, তিনি বললেন যে 12 তারিখ আসো। আমি বললাম যে আমি একা না, আমি অস্ট্রেলিয়া আরো কয়েকজনকে নিয়ে আসতে চাই। বললো ওদের নাম পাঠিয়ে দিও। তো তারপরে কথা হলো এবং আমি জিজ্ঞেস করলাম যে নেত্রী, আমি দিল্লি গিয়ে কার সাথে যোগাযোগ করব? বললাম যে কারোর সাথে যোগাযোগ করতে হবে না, আমি তোমাকে টাইম টু টাইম জানাবো। তো আমি মালয়েশিয়ায় কুয়ালালামপুরে বসে আছি, এই বুকিত বিনতাং এর একটা শপিং কমপ্লেক্সের বাইরে সিঁড়িতে বসে আছি। আমার বাচ্চারা, আমার বউ, ওরা ভেতরে কি সব টুকটাক কেনাকাটা করছে। আমি বাইরে বসে আছি, এই সময় দেখলাম যে পরপর কয়েকটা SMS এলো যে দিল্লিতে গিয়ে কার সাথে যোগাযোগ করতে হবে, কে আমাকে নিয়ে যাবে, কোথায় দাঁড়িয়ে থাকতে হবে, সব নির্দেশনা দেওয়া আছে। তো আমার তো মনটা ভালো হয়ে গেল। আমি অস্ট্রেলিয়া জানিয়ে দিলাম এবং সবাই টিকিট কাটলো। তো আমরা খুব, যেখান থেকে আমাদের পিক করা হবে তার কাছাকাছি একটা হোটেলে ছিলাম। তো আগের দিন নেত্রীর প্রোটোকল অফিসার যোগাযোগ করলেন, বললেন যে 10:30টায় একটা জায়গায় থাকতে, সেখান থেকে আমাদের পিক করবে। তো ওই দিন আমাদের অস্ট্রেলিয়া থেকে আমরা 4 জন গিয়েছিলাম দেখা করতে। এর বাইরেও আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ বা অন্যান্য মিলিয়ে আরো 8 জনের দেখা করার কথা ছিল। তা আমাকে যে SMS-টা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে 10:30টায় আমাদের পিক করা হবে। অন্যদের বলা হয়েছে 11:30টায় পিক করা হবে। তো স্বভাবতই ওখানে একটা কনফিউশন ছিল, কারণ আমাদের সাথে প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন MP ছিলেন, অনেক হাই প্রোফাইল ছিলেন, আমরাই সবচেয়ে লো প্রোফাইলের ছিলাম ওখানে জানা যায়। তো হয়তো অনেকে ভেবেছে যে হয়তো ভুল হয়েছে কোথাও। তা আমি বললাম না, আমি 10:30টাতেই যাব। তো আমার টিম নিয়ে আমরা 4 জন 10:30টায় গেলাম। সেখান থেকে স্ট্রিক্ট ফর্মালিটিস, কোনো রকমের ডিভাইস নেওয়া যাবে না, মোবাইল, স্মার্ট ওয়াচ, কোনো, মানে খুবই, এই জায়গা থেকে বোঝা গেল স্ট্রিক্ট সিকিউরিটি। এবং সেই সিকিউরিটি শেষে আমরা গাড়িতে উঠলাম এবং বোঝাই গেল যে গাড়িটা বেশ ঘুরে তার গন্তব্যে পৌঁছলো। একটা দোতলা বাড়ি, সেখানে আরেক দফা চেক। এবং আমরা নেত্রীর জন্য তার খুব পছন্দের একটা চকলেট নিয়ে গিয়েছিলাম, তো সেটি হ্যান্ড ওভার করলাম। আর কিছু রিপোর্ট নিয়ে গেছিলাম, সেগুলো দিলাম। দিয়ে আমরা ড্রয়িং রুমে বসলাম। তারপরে তো নেত্রী এলেন, দ্য সেম ওল্ড নোন শেখ হাসিনা, যে শেখ হাসিনাকে আমরা দেখে অভ্যস্ত, চিনেছি, ঠিক সেই মানুষটা। এই যে বাংলাদেশের এত কিছু হয়ে গেল, যেটাকে আমি বলি ইতিহাসের নির্মম একটা বাঁক, কিন্তু এই মানুষটার দৃঢ়তা দেখে বোঝার কোনো উপায় নাই যে এত ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে তিনি কেমন আছেন। আমি কিন্তু যতদিন তার সাথে কথা বলেছি, আমি সবসময় জিজ্ঞেস করেছি তার শারীরিক অবস্থা এবং তার মানসিক অবস্থা। হয়তো আমি ডাক্তার হিসেবেই এটা বলেছি এবং তিনি প্রতিবার কিন্তু লক্ষ্মী মেয়ের মতো আমার এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। প্রায় দেখবেন ফেসবুকে গুজব ওঠে যে তার অসুখ হয়েছে, তার স্ট্রোক হয়েছে, আর প্রায় 1 যুগ ধরে শুনছি তার কোলন ক্যান্সার হয়েছে। তো এইগুলো শুনি, আর এখন প্রায় শুনি, এবং এমনও বলা হয় যে তিনি আসলে বেঁচে নেই,
তার যে অবয়বটা, কণ্ঠটা আমরা শুনি এটা এআই জেনারেটেড এরকম। এবং কোন সমর্থক, ভক্ত, অনুসারী আমাকে কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কান্নাকাটি করে যে নেত্রী কি হলো, নেত্রী একটু দেখেন। তো এই যে অপপ্রচার গুলো করে আমাদের প্রতিপক্ষ, শত্রুপক্ষ, এবং এটা বিশ্বাসও করে কিছু লোক, এটাই অবাক করেছে।